কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কথা বাংলার সব মানুষই প্রায় জানে, এবং সেই কৃষ্ণচন্দ্রের বংশধরেরা এই বর্তমান সময়েও যে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরে বসবাস করেন এ কথা হয়তো অনেকেরই অজানা। তাই আজ নিউজে বাংলার এই প্রতিবেদনের মধ্য দিয়ে তুলে ধরব কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশধরদের কথা, যারা বর্তমান সময়ে দত্তপুকুরে বসবাস করেন। ঘটনার সূত্রে জানা যায়, আনুমানিক 354 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর শিবচন্দ্র রায় তিনি নৌবিহারে বেরিয়েছিলেন এবং সুটি নদী ধরে দত্তপুকুরে যে এলাকার নাম আজ শিবালয়, সেখানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নোঙর বেঁধেছিলেন এবং ক্লান্ত হয়ে তিনি যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন তিনি দেবীমার স্বপ্ন আদেশ পেয়েছিলেন, এবং দেবীর স্বপ্নাদেশেই শিবচন্দ্র রায় প্রথম দত্তপুকুর শিবালয় এলাকায় তালপাতার ছাউনি দিয়ে বুড়ো মায়ের পূজা শুরু করেন। যে বুড়ো মায়ের পুজো আজ দত্তপুকুরের এক অন্যতম ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যকেই প্রতি বছর অতি নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে শিবচন্দ্র রায়ের বংশধরেরা। এই সম্পর্কে আরও বিশদে জানব শিবচন্দ্র রায়ের বংশধরদের মুখে। রাজা শিবচন্দ্র রায় এখানে একটা নদী আছে, সুতি নদী, ওখানে নৌকা বিহারে আসছে। নৌকা বিহারে এসে একদিন ঝড় রাত্রে এখানে স্টে করেছিলেন, পাশে একটা সুতি নদী আছে, ওখানে স্টে করে মায়ের এই মায়ের দৃশ্যমান দুটো হাত আছে। এই যে নৃসিংহ মূর্তির ব্যাপারটা যখন ক্লোজ হয়ে গেছিল, সিংহ মুক্ত চেঞ্জ হয়ে গেছিল, আমাদের ঘোড়ামুখী সিংহের মুখ না, আর মায়ের দুটো হাত আর কাঁধের মধ্যে চুলের মধ্যে 8টা হাত থাকে। ওই মূর্তিটা উনি স্বপ্নপ্রদত্ত হয়ে ওখানে তালপাতার খুলে তৈরি করে এই মূর্তিটা স্থাপন করে পুজো শুরু করেছিলেন। আনুমানিক 354 বছর হয়ে গেল। আমাদের এখানে পুজোয় আমাদের একটা বলির প্রথা আছে, পশু বলি হয় না, কিন্তু আখ, চাল, কুমড়ো, কলা এগুলো বলি হয়। আবার এই নবমীর দিনে যে হোমযজ্ঞ হয়, হোমযজ্ঞের কলাটা অনেকে সেবন করে, যাতে সন্তানাদি না হয়, তারা অনেক উপকার পেয়েছে অনেকে। আর আমাদের এইসব অঞ্চলের আমাদের বুড়িমার যতক্ষণ না বিসর্জন হচ্ছে ততক্ষণ এই এলাকার কোনো ঠাকুর জলে পড়বে, বুড়িমার অপেক্ষা সবাই বসে থাকে। আর আমাদের তো জন্মাষ্টমীতে কাঠ পুজো দিয়েই পুজো শুরু হয়ে যায়। কাঠামো পুজো হওয়ার পরের দিন থেকে এই প্রতিমা তৈরি, এখানে প্রতিমা তৈরি, ছেলে বুড়ো সবাই মানে কতটা চাকরি হলো না হলো এই নিয়ে সবাই আগ্রহ। এমনকি এখন তো ফোনের যুগ হয়েছে, ফোনে আমাদের সব আত্মীয় স্বজনরা কতটা হলো মাকে ফোনে পাঠানো হচ্ছে, তাদের দেখছে কতটুকু মায়ের প্রতিমা। একটা মানে পুজোটা শুরুই হয়ে যায় আমাদের জন্মাষ্টমী থেকে। তারপরে কৃষ্ণপক্ষে নবমীতে তো ঘট পেতে পুজো আরম্ভ হয়ে যায়। পুজো, ভোগ, আরতি, চন্ডিকার এগুলো তো চলতেই থাকে। নৃসিংহরূপে আমাদের মায়ের পুজো, ঘোড়া বাহিনী আর সিংহের থাবা, আর মায়ের 8খানা হাত চুলের তলায় লুকানো, 2খানা বার করা আছে। এই রূপ নৃসিংহ রূপে মাকে পুজো করা হয়। এই পুজো তো আপনি শুনলেন যে দত্তপুকুরের কোনো পুজো, এই পুজো না হলেও কোনো পুজো হয় না। এখন ফোনের যুগ, ফোন করে করে সবাই জেনে নেয়, আগে লোকে এসে খবর নিয়ে যেত, এইভাবে হয়। আর আমাদের মায়ের নিত্য মানে দুবেলা ভোগ হয়, যে পুজোর 4 দিন। অন্যান্য জায়গায় তো একবেলা অন্ন ভোগ, একবেলা ময়দা ভোগ, লুচিতর হয়, আমাদের কিন্তু দুবেলাই অন্ন ভোগ হয় না। আর এই 15 দিন ধরেই চণ্ডী পাঠটা চলে। তো আগে আমরা শুনেছি বাবা জ্যাঠার মুখে এখানে নাকি পশু বলি হতো, কোনো এক দুর্ঘটনার পর থেকে সেই পশু বলি বন্ধ হয়ে যায়। বর্তমানে সেখানে আখ, কলা, চাল, কুমড়ো দিয়ে বলি। আর দ্বিতীয়ত এই পুজোর সমস্ত কিন্তু পঞ্জিকা মোতাবেকই হয়। যদি রাত 1টা 1 মিনিটে যদি সন্ধি পুজো হয়, রাত 1টা 1 মিনিটেই সন্ধি পুজো হয়, 2 মিনিট হবে না, কিন্তু মানে সময়ের ব্যবধান করে। আর সব থেকে আরেকটা ঐতিহ্য জিনিস বলছি, বংশ পরস্পরের ঠাকুর তৈরি হয়। এখন যে দিলীপ পাল যে তৈরি করছে, এনার দাদু ঠাকুরদাদা, তার ঠাকুরদাদা, তারাই কিন্তু এই পুজো করে আসছে, এই মূর্তিটা তৈরি করে আসছে। যে ঢাক বাজাচ্ছে সেও তাই, যে পুরোহিত সেও ওনারা। এবং গঙ্গা জল যারা নিয়ে আসতে, আমরা দেখেছি আগে গঙ্গা জল গরু গাড়ি আসতো, তখন তার নাতিরা চাকরি পেয়ে গেছে, কেউ গাড়ি চালায়, তারা এখন ম্যাটারেও করে তাদের এসে গঙ্গা জল নিয়ে আসে। বংশ পরস্পরেই চলে কিন্তু। আর এই পুজোর আর একটা জিনিস, এই মায়ের দেবত্ব সম্পত্তি কিছু এই মন্দিরে পূব দিকে আছে, যেখানে কাহাররা বাস করে, মানে কাইপুত্র। এরা ওই রাজা শিবচন্দ্র রায়ের সময় থেকে এরা বসবাস করছে ওই জমিতে, এবং ওদের দায়িত্ব হলো এই ঠাকুর তৈরির যে কাঠামোর জন্য বাঁশ যে লাগে,
এই বাঁশ কিন্তু ওরা কেটে আনে এবং মায়ের বিসর্জন ওরাই দেবে। ওরা যদি মায়ের পাশে যদি কাঁধ না ঠেকায় সে মা কিন্তু যাবে যতক্ষণ না ওরা নেবে। ওই এখনও, এবং আমরা ছোটোবেলা আর একটা জিনিস দেখেছি, ওই কাইপুত্তপাড়ায় বয়স্ক লোকের আগে লাঠি খেলা হতো। দুপুরবেলা থেকে লাঠি খেলাটা শুরু হবে, সন্ধেবেলা ওই লাঠি খেলা বন্ধ হবে, তারপরে মাকে বিসর্জন হবে। বিসর্জনের পথে দু জায়গায় দাঁড়ানো করে না, এক দশভূজার দালান সামনেই আমাদের এই মন্দিরের মতন পুরনো একটা ঐতিহ্য আছে, দশভূজার দালান শিবালয়ে, শিব মন্দিরের সামনে ওই মা ওখানে দাঁড় করানো। তারপরে আর একটা জায়গায় দাঁড় করানো হয় এক মুসলিম বাড়ির সামনে। রহমত আলী বলে একজন মুসলিম ছিলেন, উনি নাকি মায়ের শব্দ দেয় এবং তাঁর বাড়ির সামনে মাকে দশে। এখনো পর্যন্ত ওনার বংশধররা এখনো এই ঠাকুর দর্শন করতে আসে এবং যখন ওনার বাড়ির সামনে দাঁড় করা হয়, ওনার বাড়ির প্রতিটি সদস্যই বেরিয়ে আসে, মাকে দর্শন করে আর আরোহণ ঘাটায় গিয়ে মায়ের বিসর্জন হয়। হ্যাঁ, এটা প্রত্যেক বছরের না, এবছরে বুড়োমার মন্দিরে যে 16 দিন ধরে মা চণ্ডীর পুজো হয়, আজ তার বিশেষ পুজো কৃষ্ণপক্ষের অমাবস্যা বিহিত যে মহালয়ার পূজা, সেই পূজা আজকে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভক্তদের প্রচুর আনাগোনা রয়েছে এবং ভক্তরা প্রচুর মানসিক যে পুজো দেয় তারা সেই মাকে বস্ত্র অলংকার নানাবিধ বাসন সামগ্রী, আলতা, সিঁদুর, ফল, মিষ্টি, ফুলের মালা তো রয়েছে, সব কিছু দিয়ে মার কাছে আজকে মহালয়া বিহিত মায়ের যে দেবী চণ্ডীর পুজো হয় বুড়ো মার দালানে, সেই পুজোতে সবাই আজকে পুজো দিতে এসেছে। মহালয়ার সকালে যে আমরা পিতৃপক্ষের তর্পণ করে আমরা দেবী পক্ষের সূচনা করি, অর্থাৎ এতদিন আমাদের পিতৃপক্ষ চলছিল, এখন থেকে আজকের দিন থেকে আমাদের দেবী পক্ষের শুভ সূচনা করা হলো। সেই দেবী শুভ সূচনাকালেই আমরা দেবী চণ্ডীর পূজার মাধ্যমে আপামর বাঙালি দুর্গাপুজোর শুভ সূচনা করে থাকি। এবারে সকাল থেকে দেবীপক্ষের সূচনার যে পুজো তা চলছে, কত ভক্তদের ভিড় হলো? তাও প্রচুর, সকাল 9টা থেকে পুজো শুরু হয়েছে, এখন প্রায় বেলা 12টা বাজতে যায়। তো প্রচুর মানুষ, 6-7 বার অঞ্জলি দেয়ানো হয়ে গেছে। প্রত্যেক মানুষ এসে তাদের পুজো দিচ্ছে এবং তাদের দরকারি যে সামগ্রী, সিঁদুর, টিপ বা চরণামৃত বা মায়ের পায়ের ফুল সব এক জায়গায় রাখা আছে, তারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারছে। এবং দুপুরে একটু পরেই মায়ের ভোগ হবে এবং আপামর জনসাধারণের জন্য আজকে এখানেই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। একেবারে রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে জুড়ে আছে এই পরিবার। হ্যাঁ, পরিবার জুড়ে আছে। কেমন লাগে? ভালো ভালো। আগে সব ভাগে ভাগে আসতো, আমরা কৃষ্ণ রাজবাড়ি 2বার গিয়েছিলাম, বাবা থাকে না, আমরা গিয়েছিলাম, তারপরে আরেকবার যাওয়া হয়েছিল, তো বন্ধু বান্ধব নিয়ে গেছিলাম। এখন তো তারা কেউ নেই, তারা নাতি পুতি ভাইপো ভাগে তারাই আছে, তাই এখন ওকে দেখভাল করে। রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর দত্তপুকুরে বিরাজমান। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে ডাকনাম কৃষ্ণ, আমি রাজবাড়ি ছোট ছেলে।